আর এখন হয়ে গেছে অনেকগুলো পরিবার, অনেকগুলো ছোট ছোট শেখ মুজিব, অনেকগুলো ছায়া শেখ মুজিব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়ে গেছে। সেখানে দেখলাম বাঙালি জাতীয়তাবাদ ঢুকে গেছে। ফলশ্রুতিতে আমরা মনে করি জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি আমরা মনে করি ৭২-এর সংবিধান পরিবর্তন করতে হবে। ৭২-এর সংবিধান পরিবর্তন করে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, অর্থাৎ ১৯৭১ সালের যেই স্বাধীনতা, সেই স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল এখানের মুক্তিযোদ্ধাদের, এবং ২০২৪ সালের যেই গণ অভ্যুত্থান, এখানে যারা লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, খুব সিম্পল, এই দুইটা আকাঙ্ক্ষার মধ্যে অভূতপূর্ব মিল রয়েছে। তখন আমরা জুলুম থেকে বাঁচতে চেয়েছি, এখন আমরা জুলুম থেকে বাঁচতে চেয়েছি। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি, একটি নয়া রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছি, ফ্যাসিবাদী প্রথার বিলোপ চেয়েছি। এটার ভোকাবুলারিগত পার্থক্য থাকলেও এই দুইটার চেতনার অভূতপূর্ব মিল রয়েছে। কিন্তু আমরা দেখলাম যে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা কিন্তু যেতে পারছি না। একইভাবে যদি আমরা বলি, আচ্ছা, মুজিব আমলের কথাটা আরেকটু বলে আগানো দরকার, যে আপনারা দেখলেন যে ৭২-এর সংবিধান হলো, এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে এইখানকার এখন যে সিপিবি আছে তারা সহ আরও কতিপয় রাজনৈতিক দল এবং এদেশের সকল বুদ্ধিজীবী এদেরকে সাথে নিয়ে তখন বাকশাল কায়েম করা হয়। গণতান্ত্রিক রাজনীতির যেই অভিযাত্রা, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে শক্তিশালী রূপে আবির্ভূত করার জন্য যে সম্মিলিত প্রয়াস এবং গণতান্ত্রিক অভিযাত্রা দরকার ছিল, সেটা রুদ্ধ করে শেখ মুজিব এইটাকে প্রথমত একটি একদলীয় শাসন বাকশালে পরিণত করেন, এবং পরবর্তীতে এইটাকে বেসিক্যালি তার পারিবারিক সম্পত্তিতে পরিণত করেন, একটি পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেন। ফলে একটি জনবিচ্ছিন্ন সরকার তৈরি হয়, এবং সেই জনবিচ্ছিন্ন সরকার বা শেখ মুজিব যেদিন নিহত হন, সেদিন কিন্তু ইতিহাস থেকে জানা যায় যে, অন্তত এটুক নিশ্চিতভাবে জানা যায় যে বাংলাদেশের মানুষ তার পক্ষে আসলে মিছিল নিয়ে নামে নাই। আপনারা জানেন, বাকশালের সময় স্লোগান দেওয়া হয়তো এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। কিন্তু শেখ মুজিব যখন মারা গেল, কোনো কাক পক্ষীও কিন্তু সেখানে তাদের পাশে এসে দাঁড়ায় নাই। একইভাবে ২৪-এও দেখেছেন, ২৪-এ যখন হাসিনা পালায়া যাওয়ার উপক্রম, তার আগ পর্যন্ত কিন্তু এখানে স্লোগান দেওয়া হচ্ছিল, বা এদেশের ব্যবসায়িক শ্রেণী পর্যন্ত যায় বলছিল যে তোমাকেই চাই, শেষ পর্যন্ত তোমাকেই চাই, প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। কিন্তু যখন শেখ হাসিনা এখান থেকে পালায়ে গেছে, কেউ কিন্তু আর তাকে চায় নাই, কেউ তার পাশে নাই। এবং এখন বরং আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ছিল, তারা ভোল পাল্টে এখন কেউ কেউ বিএনপি সাচ্ছেন, কেউ কেউ এনসিপি সাচ্ছেন, কেউ কেউ বিভিন্ন দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন। কখনো জামাত তাদের শেল্টার দিচ্ছে, কখনো বিএনপি তাদের শেল্টার দিচ্ছে। ফলে এটাও একটি নেতিবাচক তৎপরতা বলে আমরা মনে করি। যাই হোক, আমরা যদি ২০২৪-এর বাস্তবতায় আসি, আমরা এখানে আমাদের শিরোনামের মধ্যেও দেখবেন আমরা বলেছি যে নয়া রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা বা নতুন ধারার রাজনীতির যে আকাঙ্ক্ষা, সেটা আমরা রিলেট করতে চাই। ২০২৪ সালের যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের কোনো সুনির্দিষ্ট মাস্টার মাইন্ড নাই, এটা আমরা মনে করি না। এই গণ অভ্যুত্থান হয়েছে এদেশের আপামর জনগণ এখানে বিক্ষুব্ধ হয়ে এই হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জেগে উঠেছিল বিদায়, এবং তারা নিরস্ত্র অবস্থাতেই সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই এখানে হাসিনার মতো জগদ্দল পাথর, যেখানে তার পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং তার দলীয় ক্যাডারদের অস্ত্র হাতে নামিয়ে দেওয়া হয়েছিল, নিরস্ত্র জনগণের উপরে লেলিয়ে দেওয়া হয়েছিল, এমন একটি শক্তিকে শুধুমাত্র ৫০, ১০০, ২০০ জন সমন্বয়ক কিংবা কোনো গুপ্ত কিংবা সুপ্ত মাস্টার মাইন্ড এটাকে ফেলে দিতে পারবে, এটা সম্ভব না। বরং এইখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নেমে এসেছিল। কিন্তু আমরা দেখলাম যে ২৪-এর পরে যেই ঘটনা ঘটলো, বা ২৪-এ আমরা যদি আবারও স্মরণ করি, আমরা বলেছিলাম যে বৈষম্যহীন একটি বাংলাদেশ দরকার, আমরা বলেছিলাম ফ্যাসিবাদী প্রথার বিলোপ দরকার, আমরা বলেছিলাম যে এইখানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। কিন্তু আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে ফ্যাসিবাদী প্রথার তো বিলোপ হয় নাই। আমাদের এইখানকার বর্তমান সরকার কিংবা অন্তর্বর্তীকালীন যে সরকার যারা ছিল, তারা নতুনভাবে এখন ফ্যাসিস্ট আচরণ করা শুরু করেছেন। তারা গণভোটকে, এই সরকার গণভোটকে এখন গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করার চেষ্টা করেছেন। আবার দেখবেন যখন এইখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দায়িত্ব ছিল,
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে দেশ পরিচালনা করা, সেইটা তারা না করে অনেকেই তারা ব্যক্তিগত স্বার্থ কুক্ষিগত করার চেষ্টা করেছেন। আমরা শুনেছি বা দেখেছি যে তৎকালীন সময়ে যারা উপদেষ্টা ছিলেন তারা কেউ কেউ মনোযোগী ছিলেন নতুন করে একটা কিংস পার্টি গড়ে তুলতে হবে এই জন্য, কেউ কেউ এই কাজে ব্যস্ত ছিলেন যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তার কোনটাকে কত বেশি সুবিধা দেওয়া যায়। এবং আমরা লক্ষ্য করেছি যে বিদ্যমান যে এখন সরকারি দল বিরোধী দলে যারা আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে তখন দেখা করে করে বলতেন যে আমাকে এই ডিসি চেঞ্জ করে দিতে হবে, আমার এলাকায় এই ডিসি দিতে হবে, নাহলে আমরা ইলেকশনে যাব না। তারা সেই সময় আমাদের দেশের যে নির্বাচন কমিশনটা সংস্কার করা দরকার সেই ব্যাপারে তারা কিন্তু কোনো উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার নেন নাই। তারা আমাদের বেকারত্ব দূরীকরণের যে উদ্যোগ নেওয়া দরকার সেই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ তারা নেন নাই। অর্থাৎ আমরা বলছি যে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধনের জন্য যেই উদ্যোগ নেয়ার কথা ছিল তারা তা যথাযথভাবে নেন নাই, বরং তারা বিভিন্ন বিরাজমান গোষ্ঠীগুলোর স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন। পাশাপাশি যারা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং দলের কথা বলেছেন বা রাজনৈতিক দল গঠন করেছেন, ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করে যারা নয়া রাজনৈতিক বন্দোবস্তর কথা আমাদের সামনে বলেছেন, আমরা দেখলাম তারাও আস্তে আস্তে করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে আসতে শুরু করলো। রাষ্ট্রীয় নানা পৃষ্ঠপোষকতা এবং সুযোগ সুবিধা গ্রহণ করে কিংস পার্টি বানানোর একটা অপচেষ্টা তারা করলেন। কিন্তু সেটা যদি হইতো, তার মধ্যে দিয়েও যদি একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতো তাও আমরা বুঝতাম, কিন্তু সেইটা তারা না করে নিজেদের বাজার দর একটু বাড়ানোর পরে তারা পুরাতন ধারার যে রাজনৈতিক দলগুলো আছে সেখানেই তারা তাদের মাথাকে বিক্রি করে দিলেন। মানুষের আবেগ অনুভূতিকে ক্যাশ করে সারা দেশের মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল নতুন রাজনীতির ব্যাপারে সেইটাকে ভুলণ্ঠিত করে তারা পুরাতন রাজনৈতিক দলগুলোর কাছে সেটা বিক্রি করে দিলেন। এইখানে যারা যারা সংস্কারের কথা বলতো তারা কেউ কেউ দেখলাম আমরা যে বিএনপির কোলে উঠেছে, আবার কেউ কেউ দেখলাম যে স্বাধীনতা বিরোধী যে শক্তি বাংলাদেশে আছে তাদের সাথে অ্যালাই গড়েছে, তাদের অংশ হয়েছে, তাদের লেজুর হয়েছে। ফলে এখানে যে নতুন রাজনীতির কথা ছিল, ফ্যাসিবাদী প্রথার বিলোপের যেই সম্ভাবনা ছিল সেটাও কিন্তু আসলে বাস্তবে রূপদান হয় নাই। এবং আপনারা জানেন অভ্যুত্থানের আর একটি কথা ছিল যে আমরা বৈষম্য দূর করব বা বৈষম্য দূর করব বলেই কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, যেটার রুট ছিল কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন। সেইখান থেকে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা যে এক দফা করলাম, আমরা যে হাসিনাকে খেদাইলাম, কিন্তু আজকের এই বাস্তবতায় এসে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের কোনো পর্যায় থেকে কোনো ধরনের বৈষম্য কিন্তু বন্ধ হয় নাই। আপনারা জানেন যে আমরা একটা পরিবারকে হটাইছি, এখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় আবার নতুন করে বাবা এক দলের নেতা, এই জন্য ছেলে অটোমেটিক অটো চয়েস হিসেবে বিভিন্ন জায়গায় পদায়ন পেয়ে যাচ্ছেন, বিভিন্ন সরকারি অফিস আদালতে তাদের বড় বড় পদ দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এজন্যই আমরা প্রথমে বলেছি মুজিব তো একজন ছিল এবং মুজিবের পরিবারও একটা ছিল, শেখ পরিবার, আর এখন হয়ে গেছে অনেকগুলো পরিবার, অনেকগুলো ছোট ছোট শেখ মুজিব, অনেকগুলো ছায়া শেখ মুজিব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।